শুভজিৎ রায় ব্যারাকপুর একটি কলেজের ইংরাজির অধ্যাপক। সেদিন কলেজ থেকে ফিরতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তারপর পথমঙ্গলের ছেলেদের টিউশন করিয়ে তাড়াহুড়ো করে শেওড়াফুলি স্টেশনে এলেন। আরামবাগ লোকাল ধরতে হবে। রাত তখন 9:30। শেষ ট্রেন, যাত্রী সংখ্যা হাতে গোনা। ট্রেনে উঠে তিনি জানালার পাশে বসে পড়লেন। চারপাশে ছড়ানো ফাঁকা সিট, মাঝে মধ্যে 2-1 যাত্রী, সবার মুখে ক্লান্তি। ট্রেন যখন নালিকুল স্টেশন ছাড়ল তখন চারদিকে গভীর অন্ধকার। জানলার বাইরে একটানা ছুটে চলা দৃশ্য যেন হঠাৎ হঠাৎ থমকে যায়। ঘন জঙ্গল, মাছ চাষের ভেরি, ঝোপঝাড়। শুভজিৎ হেডফোনে গান শুনছিল, কিন্তু মনটা ছটফট করছিল। একটা অদ্ভুত অনুভূতি ঘিরে ধরছিল তাকে, যেন কিছু একটা আজ ঠিকঠাক লাগছে না। তালপুর হল থেকে ট্রেন ছাড়ল। কামরায় শুভজিৎ ছাড়া আর একজন মাত্র যাত্রী আছেন। শুভজিৎ জানালার দিকে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ পাশে এক নারী কণ্ঠের গুনগুন শুনে ঘাড় ঘোরাল। একজন বৃদ্ধা, সাদা শাড়ি, মাথায় ঘোমটা, মুখ ঢাকা, হাতে একটা পুরানো কাপড়ের থলে। তিনি এক কোনায় যেন কতকালের ক্লান্তি নিয়ে বসে আছেন। আশ্চর্যের ব্যাপার, শুভজিৎ চোখের সামনে কাউকে উঠতে দেখেনি। সে একটু কৌতূহলী হয়ে তাকালো। তার পাশের সিটে বসা এক মধ্যবয়স্ক ভদ্রলোক হঠাৎ নিচু গলায় বললেন, ওনার দিকে একদম তাকাবেন না, চোখে চোখ পড়লে বিপদ হবে। কেন? উনি কে? 3 বছর আগে এই তালপুর হল্টে একজন বৃদ্ধা ট্রেন থেকে পড়ে মারা যান। তারপর থেকে এই ট্রেনেই অনেক যাত্রী তাকে দেখেছেন। আপনি বেশ মজার লোক তো মশাই। আপনার আমার কথা মজা মনে হলো? তাহলে কি আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিবেশ বদলে যেতে লাগলো। ট্রেনটা হঠাৎ এক অদ্ভুত ঝাঁকুনি দিয়ে চলতে লাগলো। বাতিগুলো দপদপ করে জ্বলে নিভে উঠল। কামরার আলো পুরো নিভে গেল। অন্ধকার যেন গিলে খাচ্ছে সবকিছু। শুভজিৎ টের পেল একটা ঠান্ডা হাওয়া ঘোরাফেরা করছে চারিদিকে। তার মুখের উপর দিয়ে একটা হিমেল বাতাস বয়ে গেল। সেই বৃদ্ধা তখন আস্তে আস্তে উঠে দাঁড়াল। আশ্চর্য, তার পা মাটিতে নেই। তিনি ভেসে ভেসে এগিয়ে আসছেন শুভজিতের দিকে। ঘোমটার ভেতরটা খালি, কোনো মুখ নেই, শুধু এক গভীর অন্ধকার, যেন শূন্যতা তাকিয়ে আছে শুভজিতের চোখের দিকে। শুভজিৎ চিৎকার করতে গিয়ে দেখল তার গলা দিয়ে শব্দই বেরোচ্ছে না। গা জ্বলে উঠেছে ঠান্ডায়, হাত পা অবশ। ট্রেন তখনও ছুটছে, কিন্তু যেন সেই গতির মাঝেও একটা ভয়াবহ স্তব্ধতা বিরাজ করছে। বৃদ্ধার ফিসফিস আওয়াজ কানে এল, আমায় কেউ দেখতে পায় না, কেউ শুনতেও পায় না। তুই দেখলি, তুই শুনলি, আর দিলীপ, দিলীপ কোথায় গেলি রে? তারপর আচমকা কামরার সব আলো একসাথে জ্বলে উঠল। বৃদ্ধা উধাও, যেন কিছুই ছিল না। পাশের ভদ্রলোক, সেও নেই, যেন কেউ ছিলেনই না। আরামবাগে পৌঁছে শুভজিৎ তাড়াতাড়ি নেমে এলো ট্রেন থেকে। বাইরের আলোয় এসেও তার বুক ধুকপুক করছিল। বাড়ি ফিরে সে রাতে কিছু খায়নি, কাউকে কিছু বলেনি।
ঝুলিতে সাজিয়ে নতুন গল্প এসেছে রুহুকার। বিনোদনের এই মঞ্চের পাশে সকল বন্ধুকে দরকার। রুহুকার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। পরদিন সকালে শুভজিৎ তালপুর হল্টের দুর্ঘটনার বিষয়ে গুগলে খোঁজ করা শুরু করল এবং তার চোখ কপালে। 2019 সালের জানুয়ারি মাসে এক বৃদ্ধা অন্নপূর্ণা দাস, বয়স 70, তালপুর হল্টের প্ল্যাটফর্ম থেকে পড়ে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তখন তিনি ফিরছিলেন কলকাতায় একমাত্র ছেলের বাড়ি থেকে। তার ঝোলা ব্যাগে পাওয়া যায় কিছু পুরনো কাপড় আর এক জোড়া চটি। শুভজিৎ কেমন ঠান্ডা হয়ে গেল। এই নামটাই কাল রাতে কেউ বলেছিল না? কিন্তু সাদা শাড়ি, ঘোমটা, ঝোলা সব মিলছে। কিন্তু ওই লোকটা কে ছিল? কি যেন নাম বলেছিল? দিলীপ। হ্যাঁ, দিলীপ। দুপুরে ফাঁকা আরামবাগ স্টেশনে অরুণদার চায়ের দোকানে এসে বসল সে। 40 বছর ধরে এই লোকটা স্টেশনেই ব্যবসা করে চলেছে। অনেক সত্য ঘটনা, অনেক রহস্য মিশে আছে তার অভিজ্ঞতায়। লোকটির কাকা আবার ভূত ঝাড়ানোর কাজ করতেন। অরুণদাকে ডেকে নিয়ে সব ঘটনা সে জানালো। তুই এখন কি চাইছিস? লোকটা কে ছিল? আমাকে সাবধানই বা করলো কেন? আর কোথায় মিলিয়ে গেল? সেটা কি করে বলি, তবে আমার যতদূর মনে পড়ছে ওখানে ওই মাসেই আরো একজন মরেছিল দুর্ঘটনায়। পকেটমার দিলীপ রেল লাইনের ধারে বস্তিতে থাকত। দিলীপ? ওই বস্তিতে একবার নিয়ে যাবে? কেন, কি করবি? কালকে একবার চলেন অরুণদা, প্লিজ। আচ্ছা, ঝামেলাতে ফেললি তো। বেশ, চল। পরের দিন বস্তিতে পৌঁছে তারা দেখতে পেল দিলীপের ঘর আর তার অসুস্থ স্ত্রী হেমাকে। তারপরের কাহিনী অবিশ্বাস্য। এই দিলীপই সেই যাকে শুভজিৎ ট্রেনে দেখেছিল। তারা জানতে পারে অন্নপূর্ণা দাস যেদিন দুর্ঘটনায় গত হন তার একদিন পরেই দিলীপ ওই দুর্ঘটনার স্থানেই আত্মহত্যা করে। দিলীপ দুর্ঘটনায় নিহত অন্নপূর্ণা দেবীর একটা ব্যাগ চুরি করেছিল, যার মধ্যে কয়েকটি চেক আর একটা জমির দলিল ছিল, আর সাথে ছিল লক্ষ্মীগাছা গ্রামের একটি ঠিকানা এবং কিছু টাকা পয়সা। টাকা পয়সা তো দিলীপ সরিয়ে দিয়েছিল, কিন্তু বাকি কাজের জিনিসগুলি তার ঘরে থেকে যায়। তার একদিন পরেই দিলীপের মৃত্যু হয়ে যাওয়াতে সব সেভাবেই পড়েছিল, আর নিঃসন্তান হেমাও অসুস্থ হয়ে পড়ে অদ্ভুতভাবে। কি বুঝছো? সত্যিই তো, যা শুনছি
অবাকই হচ্ছে। বৃদ্ধা অন্নপূর্ণা দেবীর আশা আর দিলীপের আত্মগ্লানি আজও তারা ঘুরে চলেছে স্বপ্ন আর মুক্তির দাবিতে। এর থেকে কি রেহাই নেই? এর উত্তর শুধু সময় দিতে পারে। দিলীপের অসুস্থ স্ত্রীর অনুরোধে ওই ব্যাগ শুভজিৎ আর অরুণ নিয়ে আসে নিজেদের সাথে। যোগাযোগ করে সেই গ্রামের ঠিকানাতে। অন্নপূর্ণা দেবী তার ভাইয়ের তত্ত্বাবধানে একটা বৃদ্ধাশ্রম করছিলেন সেখানে, কিন্তু তার অকাল মৃত্যু আর ব্যাগে হারিয়ে যাওয়া সব কিছুর জন্য তার ভাই শিবনাথকে অনেক কষ্ট করে কাজটা করতে হচ্ছিল। এই সব কিছু পেয়ে তারও চোখে জল এসে যায়। বৃদ্ধাশ্রমের জমিও এতকাল পরে তার অধিকার পাবে। আপনাদের কি বললে যে ধন্যবাদ জানাবো। এটা আমাদের কাছেও একটা বড় আশীর্বাদ। সম্ভব হলে দিলীপ বাবু স্ত্রীকেও একটু দেখবে। ওকে আমরা এখানে রাখার ব্যবস্থা করব, আর আপনারাও মাঝে মাঝে আসবেন যতদিন আছি। বৃদ্ধা অন্নপূর্ণা দেবীর অসমাপ্ত কাজ আর দিলীপের আত্মগ্লানি আজ অনেকটাই যেন প্রশমিত। শুভজিৎ আজ কেমন যেন আবেগ বিহ্বল, আর অরুণদার মুখে পরিতৃপ্তির আলো। ভয় এমন এক বিষম অনুভূতি যাকে জয় করা সহজ নয়। এরপর থেকে শুভজিৎ আর কোনোদিন শেষ রাতের ট্রেন ধরেনি। সে শুধু জানে কোনো কোনো ট্রেন শুধু যাত্রী নয়, অতৃপ্ত আত্মাও বহন করে, আর সেই যাত্রীদের দেখা যায় শুধু যারা দেখতে পায়।